তুরস্কের ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি সরোয়ার আলম। ইসরায়েলের বিরুদ্ধে একঝাঁক সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আজকে দেশটির পার্লামেন্টের এক বিশেষ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন যে তুরস্ক এ পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে যতগুলো সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের আর কোনো দেশ ইসরায়েলের বিরুদ্ধে এ ধরনের সিদ্ধান্ত নেয়নি বা এ ধরনের অ্যাকশনে যায়নি, এবং আরো কিছু অ্যাকশন তুরস্ক নিতে পারে। তুরস্কের পার্লামেন্টে আজকে সব দল বসে ইসরায়েলের বিরুদ্ধে একটা প্রস্তাব পাশ করেছে, এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন যে ইসরায়েলের কোনো বিমান তুরস্কের উপর দিয়ে উঠতে পারবে না, সেই নিষেধাজ্ঞা তুরস্ক নিয়ে এসেছে। তুরস্কের সাথে ইসরায়েলের সাথে তুরস্কের কোনো ধরনের ব্যবসা চলবে না, কোনো ধরনের ব্যবসা চলবে না, সেই সিদ্ধান্ত তুরস্ক নিয়েছে। ইসরায়েলের কোনো জাহাজ তুরস্কের কোনো বন্দর হয়ে অথবা ইসরায়েলের দিকে কোনো জাহাজ তুরস্কের কোনো বন্দর হয়ে তুরস্কের জলসীমার মধ্য দিয়ে যেতে পারবে না। এমনকি ইসরায়েলি কোনো ব্যক্তি যদি কোনো জাহাজের বা কোনো কোম্পানির মালিক থাকে এবং সেই কোম্পানির জাহাজ যদি তুরস্কের জলসীমা দিয়ে অথবা তুরস্কের বন্দর দিয়ে যায়, সেটাও তুরস্ক ঠেকিয়ে দিবে। এই সিদ্ধান্তগুলো তুরস্ক নিয়েছে, এবং তুরস্কের পার্লামেন্ট আজকে যে প্রস্তাবটি পাশ করেছে সেখানে ডাক দিয়েছে যে মুসলিম বিশ্বের অন্যান্য যত দেশ আছে সবাই যেন ইসরায়েলের বিরুদ্ধে এ ধরনের সিদ্ধান্ত নেয়। তুরস্কের সরকার বলছে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলছে যে তুরস্ক ইসরায়েলের বিরুদ্ধে এখনো পর্যন্ত টোটাল যতগুলো সিদ্ধান্ত নিয়েছে এবং অ্যাকশনে গিয়েছে মুসলিম বিশ্বের আর কোনো দেশ সেটা করেনি। ইরানের বিষয়টি এখানে স্পেশাল ভাবেই বলতে হবে যে ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ লেগেছে, ইরান ইসরায়েলে আক্রমণ করেছে। ইরান ইসরায়েলের সম্পর্ককে বাইরে রেখে যতগুলো বাকি মুসলিম দেশ আছে কোনো দেশই ইসরায়েলের সাথে বাণিজ্য বন্ধ করেনি, ইসরায়েলের জন্য আকাশ সীমা বন্ধ করেনি, ইসরায়েলের জন্য ইসরায়েলে যাওয়া কোনো জাহাজের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেয়নি। তুরস্ক এটা করেছে। ইসরায়েলও আবার এটার বিরুদ্ধে, ইসরায়েলের একজন মন্ত্রী আজকে তুরস্ক সমান সমান হামাস, তুরস্কের রাষ্ট্রপতি এবং হামাসের সাবেক প্রধানের ছবি একত্র করে বা তাদের যে হ্যান্ডশেকের ছবি বিভিন্ন সময় তারা দেখা করেছেন, সেখান থেকে একটা ছবি নিয়ে এসে এরকম ভাবেই প্রচার করেছেন তিনি যে তুরস্ক সমান সমান হামাস, অর্থাৎ হামাস তাদের কাছে একটা সন্ত্রাসী সংগঠন, তাদের কাছে তুরস্ক সেই দিক থেকে তাদের প্রধান শত্রু। এমনকি তুরস্ককে চাপে রাখতে ইসরায়েলের প্রধানমন্ত্রী গতকাল ঘোষণা দিয়েছেন যে তারা সেই যে তথাকথিত ওসমানীয় সময়ের তথাকথিত বিশেষ করে আরবদের ওই সময় ওসমানীয় সাম্রাজ্য বিরোধী ব্রিটিশদের মদদে যে আরব গোষ্ঠীগুলো ওসমানীয়দের বিরুদ্ধে যুদ্ধ করেছিল তাদের মূলত প্রথম এই বিষয়টিকে সামনে নিয়ে আসা। সেটা হচ্ছে কি যে ওসমানীয়রা আর্মেনীয়দেরকে গণহত্যা করেছে। সেই বিষয়টি ইসরায়েল বলছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বলছে আমরা সেই বিষয়টিকে স্বীকৃতি দিচ্ছি। আর্মেনীয় ফরেন লবি যেগুলো আছে তারা ব্যাপকভাবে কাজ করছে এটার জন্য, যে এটা তুর্কিরা করেছে ব্যাপক পরিমাণে, এবং এটার জন্য বিভিন্ন দেশের পার্লামেন্টে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে। তো ইসরায়েল বলছে যে আমি সেই সিদ্ধান্ত নিচ্ছি। ইসরায়েল এতদিন পর্যন্ত এটা নেয়নি। কেন নেয়নি? কারণ হচ্ছে আর্মেনিয়ার সাথে ইরানের একটা সম্পর্ক, সুসম্পর্ক আছে, ইরানের একটা ভালো সম্পর্ক আর্মেনিয়ার সাথে, যে কারণে আর্মেনিয়ার সাথে ইসরায়েলের সম্পর্ক সেরকম না। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী আর্মেনিয়ার যে ফরেন লবি আছে, বিশেষ করে আর্মেনিয়ার ব্যাপক একটা লবি কাজ করে আমেরিকাতে এবং ইউরোপে, সেটার সাপোর্ট নেয়ার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী এই বিষয়টিকে নিয়ে এসেছেন। তিনি বলেছেন যে আমি ওসমানীয়দের সেই তথাকথিত আর্মেনীয় গণহত্যাকে স্বীকৃতি দিচ্ছে। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোলাস পাশিনিয়ান আবার এটার বিরুদ্ধে কথা বলেছেন। তিনি বলছেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী এই নিয়ে কি বললো আমার এটা কিছু দেখা আসে যায় না, আর্মেনিয়ার জনগণের এতে কিছু আসে যায় না। ইসরায়েলের প্রধানমন্ত্রী এই কথাটি বলেছেন তিনি রাজনৈতিকভাবে স্বার্থ হাসিল করার জন্য। সুতরাং কারো রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য আর্মেনিয়ার সাথে অন্য দেশের যে সম্পর্ক, আর্মেনিয়ার নিজস্ব যে জনগণ এবং আর্মেনিয়ার সরকার, এটা থেকে আসলে এটার সাথে কোনোভাবেই সম্পৃক্ত না। আর্মেনিয়া নিজেকে এখান থেকে দূরে সরে নিয়েছে। কিন্তু এখানে মূল বিষয় হচ্ছে ইসরায়েল এবং তুরস্ক একে অপরের উপরে আস্তে আস্তে চাপ বাড়াচ্ছে। এখনো পর্যন্ত এই চাপটা ডিপ্লোম্যাটিক চাপে আছে, রাজনৈতিক চাপ থেকে, অর্থনৈতিক চাপ থেকে এখন ডিপ্লোম্যাটিক চাপে আছে। তুরস্ক বলছে যে তুরস্ক এ পর্যন্ত যে কাজগুলো করেছে, কি প্রথম হচ্ছে তুরস্ক ইসরায়েল থেকে তার রাষ্ট্রদূতকে উঠিয়ে নিয়ে এসেছে।
তুরস্ক, সৌদি আরব এবং ওআইসি কে ব্যাপকভাবে চেষ্টা করেছে এটার বিরুদ্ধে মোবিলাইজ করার জন্য এবং ইসরায়েলের সাথে সব ধরনের সম্পর্ক যেন আরব দেশগুলো কাট করে সেটার জন্য। যদিও এটাতে সফল হয়নি। শুধুমাত্র সফল না, আরব দেশগুলোতে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলা পর্যন্ত এখনো পর্যন্ত হচ্ছে নিষেধ, এরকম একটা অবস্থা। যাই হোক, তুরস্ক ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কি বলে কোর্ট, যেটা বা ইন্টারন্যাশনাল আরো যতগুলো কোর্ট আছে যেখানে ইসরায়েলের বিরুদ্ধে যে গণহত্যার কেস চলছে, সেই কেসে তুরস্ক যোগ দিয়েছে। শুধুমাত্র যোগই দেয়নি, তার সাথে সাথে তুরস্ক সেখানে তার গোয়েন্দা শক্তি দিয়ে এবং তার ডিপ্লোম্যাটিক শক্তি দিয়ে কাজ করছে। গোয়েন্দা শক্তি দিয়ে কাজ করছে বললে কি আসবে, আপনাদের কাছে অনেক কিছুই ক্লিয়ার হবে না। কিন্তু এই জিনিসটি মনে রাখা দরকার যে ইন্টারন্যাশনাল কোর্ট, জাতিসংঘের যে আদালতগুলো আছে, হ্যাঁ, আইসিসি, আইসিজি, এই আদালতগুলোতে ইসরায়েলের বিরুদ্ধে যেই সমস্ত প্রসিকিউটর কাজ করেন তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে আটকানোর চেষ্টা করছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা বিভিন্নভাবে। কখনো নারী কেলেঙ্কারি দিয়ে, কখনো তাদের পরিবারের উপরে চাপ সৃষ্টি করে, কখনো তাদেরকে গোপনে বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করে। সেটার বিরুদ্ধে কাজ করছে তুরস্কের গোয়েন্দা সংস্থা। এরপরে তুরস্ক ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন, ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করেছে গত বছরই। যদিও তারপরে বিভিন্ন ধরনের খবর এসেছে তুরস্ক এটা করেছে, তুরস্ক ওটা করেছে। সেটা আসলে সরাসরি ইসরায়েলের সাথে ব্যবসায়িক সম্পর্ক ছিল না, পরোক্ষভাবে বিভিন্নভাবে যেত। তুরস্ক এখন সেটাকেও বন্ধ করে দিয়েছে। এরপরে তুরস্ক 1 বছর আগে তার আকাশসীমা ইসরায়েলি অফিসারদের জন্য, অর্থাৎ ইসরায়েলের থেকে কোনো সরকারি এবং সামরিক কর্মকর্তা তুরস্কের আকাশসীমা ব্যবহার করে কোনো দেশে যেতে পারতো না, সেটাকে কিন্তু তুরস্ক নিষেধ করে দিয়েছে। এরপরে এখন যেটা করেছে সেটা হচ্ছে যে কোনো ধরনের বাণিজ্যিক জাহাজ তুরস্কের কোনো বন্দর হয়ে ইসরায়েলে যেতে পারবে না। মানে অন্য কোনো দেশের একটা বাণিজ্যিক জাহাজ হয় না যে অন্য দেশের একটা বাণিজ্যিক জাহাজ, কার্গো জাহাজ, সে তার জাহাজের অর্ধেক কার্গো বা অর্ধেক শিপমেন্ট হচ্ছে তুরস্ক হবে, বাকি অর্ধেকটা ইসরায়েলে হবে, হয়তো ধরুন অন্য কোনো একটা দেশ থেকে এসেছে, সেটাকেও এখন নিষেধ করেছে। এমনকি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে, জাতিসংঘের সাধারণ পরিষদে, নিরাপত্তা পরিষদের সাধারণ পরিষদে তুরস্ক জাতিসংঘের সাধারণ পরিষদকে প্রস্তাব দিয়েছিল যে ইসরায়েলকে যেন সাধারণ পরিষদ থেকে বের করে দেওয়া হয়, অর্থাৎ জাতিসংঘের সদস্য পদ থেকে যেন ইসরায়েলকে বের করে দেওয়া হয়। ওদিকে কি ঘটেছে, আমেরিকা কি করেছে, আগামী মাসে যে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠক আছে, সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য ফিলিস্তিনের বর্তমান যে হচ্ছে প্যালেস্টাইনিয়ান অথরিটি, যেটা আবার ফিলিস্তিনের সরকার বলতে যাদেরকে বুঝি, সেই আল ফাতার যে নেতারা, আল ফাতার প্রধান বা ফিলিস্তিন সরকার প্রধান মাহমুদ আব্বাস, তার পররাষ্ট্রমন্ত্রী, তার সাথে অন্যান্য ডিপ্লোম্যাটরা, তারা আমেরিকায় যাবে জাতিসংঘের সাধারণ পরিষদে বৈঠকে যোগ দেওয়ার জন্য। সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য তারা যে আমেরিকায় যাবে, তাদের যে ভিসা সেটা বাতিল করে দিয়েছে আমেরিকা। ফিলিস্তিন সরকারের রাষ্ট্রপ্রধানের ভিসা বাতিল করে দিয়েছে আমেরিকা। যেই জাতিসংঘের সাধারণ পরিষদের সবচেয়ে বেশি আলোচনা হবে ফিলিস্তিনকে নিয়ে। কেন আলোচনা হবে ফিলিস্তিনকে নিয়ে? কারণ হচ্ছে ইউরোপের ফ্রান্স বলেছে এবং ইউরোপের অনেকগুলো দেশ বলেছে যে আমরা এই সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেব। আমেরিকা সেখানে সেই ফিলিস্তিনের প্রতিনিধিদের ভিসা বাতিল করেছে। শুধু তাই না, ইসরায়েলের চাপে, ইসরায়েলের জন্য আমেরিকা অনেক কিছু এখনো করছে। ইসরায়েলের সাথে তুরস্কের বড় সংঘাতটা কোথায় বর্তমানে? সিরিয়াতে। সিরিয়ায় ইসরায়েল বলছে যে সিরিয়ার দামেস্কের দক্ষিণ দিকে তারা এমন কিছু ডিভাইস পেয়েছে, যেই ডিভাইসগুলো তুরস্ক সেখানে স্থাপন করে ইসরায়েলের উপরে নজরদারি এবং গোয়েন্দাগিরি করেছে, তথ্য সংগ্রহ করেছে। এটা হচ্ছে ইসরায়েলের কথা। ইসরায়েলের বিভিন্ন কর্মকর্তাদের বরাত দিয়ে সৌদির একটা টেলিভিশন চ্যানেল এই খবরটি করেছে এবং সেখানে তারা এটাকে আরো একটু বড় করে এভাবে বলেছে যে 10 বছর ধরে তুরস্ক ইসরায়েলের বিরুদ্ধে এই খবরদারি, এই গোয়েন্দাগিরি করত, ইসরায়েলের কথা। এখন এখানে 10 বছরটাকে একটু অতিরঞ্জিত বলা হয়। এক কারণ হচ্ছে 10 বছর আগে মানে হচ্ছে বাশার আল আসাদের সময়, এবং সেই সময়ে তুরস্কের সাথে বাশার আল আসাদের সম্পর্ক একেবারেই খারাপ। সেই সময় ওখানে
এই জিনিসগুলো প্রতিস্থাপন করা সম্ভব না। দ্বিতীয় হচ্ছে, তুরস্ক যদি এই জিনিসগুলো সেখানে স্থাপন করে, অর্থাৎ সিরিয়াতে এমন কিছু ডিভাইস স্থাপন করেছে যেটা দিয়ে ইসরায়েলের কর্মকাণ্ড নিরীক্ষণ করা যায়। ইসরায়েলের কি ধরনের কর্মকাণ্ড নিরীক্ষণ করছে তুরস্ক, ইসরায়েলের কোন জিনিসটাকে তুরস্ক স্টাডি করে তারপরে সেটা নিয়ে তুরস্ক কাজ করছে, আমরা জানি না। এই বিষয়টা স্পষ্ট না, এই বিষয়টা এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি। তবে এটা ঠিক যে ইসরায়েল সিরিয়ার দক্ষিণ অঞ্চলের একটা বৃহৎ অংশ চাইছে। ইসরায়েলের কথা কি, দ্রুজিদের নিরাপত্তা দিতে হবে, গোলান মালভূমির নিরাপত্তা দিতে হবে। গোলান মালভূমির নিরাপত্তা আর দ্রুজিদের নিরাপত্তা দিতে ইসরায়েল সিরিয়ার 120 কিলোমিটার ধরে জায়গা চাইছে। গোলান মালভূমি হচ্ছে দখলকৃত জায়গা, দ্রুজিয়া হচ্ছে সিরিয়ার সীমান্তের মধ্যে থাকা সিরিয়ার জনগণ। তো এরকম দুইটা অবৈধ জিনিসের জন্য ইসরায়েল সিরিয়ার ভূমি চাইছে। এখন সিরিয়ার সাপোর্টে কে আছে? তুরস্ক আছে। সিরিয়ার বর্তমান সরকার যেই ক্ষমতায় আসলো তার বিরুদ্ধে দুটো দেশ সরাসরি এবং স্পষ্টভাবে দাঁড়ালো এবং কাজ করা শুরু করলো। একটা হচ্ছে ইসরায়েল, আরেকটা হচ্ছে ইরান। দুটো ভিন্ন কারণে ভিন্ন স্বার্থে তারা এই কাজগুলো করলো। ইরানের স্বার্থ হচ্ছে সিরিয়ায় ইরানের যে একটা প্রক্সি সংগঠনগুলো ছিল তাদের সেখানে ক্ষমতা খর্ব, এবং সিরিয়ার মধ্য দিয়ে লেবাননের সাথে ইরানের যে একটা সম্পর্ক ছিল হিজবুল্লাহর সাথে, সেটা এখানে কাট হয়ে গেছে, এটার জন্য। আবার ইসরায়েলের বিষয়টা হচ্ছে, সিরিয়াতে এখন যে সরকার এসেছে তারা যদি সিরিয়ায় যে কুর্দি সংখ্যালঘু গ্রুপটি আছে, সশস্ত্র গোষ্ঠীটি আছে, তাদেরকে যদি পুরোপুরি নিরস্ত্র করতে পারে তাহলে পুরো সিরিয়ার নিয়ন্ত্রণ তাদের হাতে যাবে এবং অদূর ভবিষ্যতে সিরিয়া শক্তিশালী হবে। সেটা হতে দিবে না ইসরায়েল। সহজ কথা, এখানে অন্য কোনো কিছু হিসাব করার দরকার নেই। এটাই হচ্ছে সহজ হিসাব এবং এটাই হচ্ছে বাস্তব হিসাব। ইসরায়েলের আশেপাশের সবগুলো দেশে যারা ইসরায়েলের সাথে সম্পর্ক ভালো করতে চায় না, সম্পর্ক ভালো বলতে ইসরায়েলের কাছে মাথা নত করবে না, সেই সমস্ত দেশে ঝামেলা বাঁধিয়ে রাখা ইসরায়েলের রাষ্ট্রীয় পলিসি। সেটা লেবাননের ক্ষেত্রে, সেটা সিরিয়ার ক্ষেত্রে, সেটা ইরাকের ক্ষেত্রে, সেটা অন্য দেশের ক্ষেত্রে। সুতরাং সেই সিরিয়াকে স্থিতিশীল হতে দিতে চায় না ইসরায়েল। এখানে আমেরিকা কিছুটা খেলা খেলছে। কিরকম খেলা খেলছে? আমেরিকা বলছে আমরা এখন আসলে এই ক্ষেত্রে সিরিয়ার সরকারকে সাপোর্ট দিচ্ছি, সিরিয়ার সরকারের বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশনে যাব না, সিরিয়ার সরকার যেটা করতেছে সেটা ভালো করতেছে। তারপরে হচ্ছে পিকেকে অথবা কুর্দি সশস্ত্র গোষ্ঠীটিকে আমরা বলেছি যে তোমরা সিরিয়ার সরকারের সাথে বসো, সিরিয়ার সরকারের সাথে একটা সমঝোতায় আসো, অমুক সময়। কিন্তু তার যে এইখানে বড় যে হচ্ছে সাপোর্টার ইসরায়েল, সেখানে যে কাজগুলো করছে, যত কিছু করছে, সবকিছুতে সে চোখ বন্ধ করে সাপোর্ট দিয়ে যাচ্ছে। তো আপনি একদিকে এদিকে বলছেন যে ভাই তোমাদের ব্যাপারে আমার আসলে কিছু করার নাই, তোমরা নিজেরা সমাধান করো। আবার ওইদিকে ওকে বলছেন যে ঠিক আছে তুই এর সাথে সব ধরনের সম্পর্ক রাখ এবং এর সাপোর্ট দে। কাকে? এই কুর্দি গোষ্ঠীকে। সেটাই করছে। তো সেই দিক থেকে এই সিরিয়াতে তুরস্কের নাক গলানোকে ইসরায়েল কোনোভাবেই মেনে নিতে পারছে না। আবার ইসরায়েলের নাক গলানোর বিরুদ্ধেও তুরস্ক বিভিন্নভাবে প্রস্তুতি নিচ্ছে। এই সবকিছু মিলিয়ে বর্তমানে এই অঞ্চলে ইসরায়েলের জন্য সবচেয়ে বড় সমস্যা বা সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে তুরস্ক, যেটা ইসরায়েলের প্রধানমন্ত্রী, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী, ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী সবাই স্পষ্ট করেছে যে তুরস্কের বিরুদ্ধে আমাদের যত যা করা দরকার সেটা করব। এখন তুরস্কের বিরুদ্ধে এই মুহূর্তে সরাসরি অ্যাকশনে যাচ্ছে না, সামরিক অ্যাকশনে যাচ্ছে না, তুরস্ক সরাসরি সামরিক অ্যাকশনে যাচ্ছে না, কিন্তু সিরিয়াতে মোটামুটি একটা মানে এমন একটা কি বলে প্রেসার চলছে, যে প্রেসার হতে 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 সেখানে যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে। এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে, তুরস্ককে আন্তর্জাতিকভাবে চাপে রাখার জন্য ইসরায়েল তার সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছে। সেখানে তুরস্কের অর্থনীতিকে বিভিন্নভাবে চাপে রাখা, তুরস্কের সামরিক শিল্পের যে অগ্রগতি সেটাকে বিভিন্নভাবে ঠেকিয়ে রাখা, আন্তর্জাতিকভাবে বিভিন্ন ধরনের মানে কভার্ড যে মানে গোপনীয় বিভিন্ন ধরনের অ্যাকশন নেওয়া। আবার তুরস্ক ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক প্রচারণা অ্যাকশন চালাচ্ছে। এখন এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এরকম একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে দুজনে একে অপরের উপরে প্রেসার সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছে। এইখানে হয়তো আমেরিকার মধ্যস্থতা করতে হবে যে সিরিয়াতে ইসরায়েল পিছিয়ে সরে যাক, অথবা ন্যাটো, অথবা এই অঞ্চলের যে আরব মুসলিম দেশগুলো আছে তাদের,
কারণ হচ্ছে সিরিয়ার সরকার প্রধান সরাসরি বলেছে যে সিরিয়া যদি অস্থিতিশীল হয়ে পড়ে তাহলে এইখানের কোনো আরব দেশ সুস্থ থাকবে না। এখানের কোনো আরব দেশ এখন যতটা শান্তিতে আছে সেটা থাকতে পারবে না। সুতরাং তাদের নিজেদের স্বার্থে হলেও সিরিয়াকে স্থিতিশীল রাখা দরকার, সিরিয়াকে সাপোর্ট দেওয়া দরকার, এবং তারা সিরিয়াকে কিন্তু শুরু থেকে সাপোর্ট দিয়ে আসছে। কিন্তু তাদের সেই সাপোর্টটা এমন পর্যায়ে না যে সেটা ইসরায়েলের বিরুদ্ধে যায় এখনো পর্যন্ত। এখন ইসরায়েল সিরিয়ার মধ্যে যেভাবে ঢুকে যাচ্ছে সেটা তো যদি সিরিয়া অস্থিতিশীল হয় অথবা সিরিয়ার বর্তমান সরকার যদি পড়ে যায় তাহলে এখানে ইসরায়েলের চেয়েও বড় ক্ষমতায় আসবে ইরান। আর ইরান এখানে যদি ক্ষমতায় আসে বা ইরানপন্থী কোন শক্তি যদি ক্ষমতায় আসে, এটা হচ্ছে সিরিয়া সরকারের বর্তমান কথা, যে ইরানপন্থী কেউ যদি কোনো গোষ্ঠী যদি ক্ষমতায় আসে তাহলে সিরিয়া, ইরাক, লেবানন এই যে আরবদের পক্ষে এখন দাঁড়াচ্ছে আস্তে আস্তে সেটা থেকে সরে যাবে। আর সেটা থেকে দূরে সরে গেলে এখানে আবার যে ইরানের একটা বড় একটা অ্যাক্সেস বা ইরানের বড় একটা কি বলে প্রক্সি লাইন হবে, যেটা আরবদের অথবা সৌদি আরবের নেতৃত্বে যে একটা পাওয়ার, সেই পাওয়ারকে ঠেকিয়ে দিবে। এরকম একটা ইকুয়েশন আছে। এখন এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে সাধারণভাবে বোঝা কঠিন, বুঝতে চায় না অনেক মানুষ। তাদের কথা হচ্ছে যে আমি চোখ বন্ধ করে একটা দেশকে হিরো বানালাম, একটা দেশকে ভিলেন বানালাম, খুব সহজ এই জিনিসগুলো। কিন্তু এখানের ইকুয়েশন, এই ইকুয়েশন গুলো আমি প্রত্যেকটা দেশের ক্ষেত্রেই করেছি, বিভিন্ন সময় বলেছি যে এখানের এই ইকুয়েশন গুলো খুব সহজ না। আপনি চোখ বন্ধ করে একটাকে হিরো আর একটাকে ভিলেন বানাতে পারবেন না। বিভিন্ন দেশ বিভিন্ন ভাবে কাজ করছে, যেটার বাস্তবতা বা যেটার হচ্ছে বাস্তবিক অর্থে বা ফলাফলটা আমরা দেরিতে দেখব। তো যাই হোক, এই যে তুরস্ক ইসরায়েল সংঘাত এখন যেই দিকে যাচ্ছে, আপনাদের কাছে কি মনে হয় তুরস্ক ইসরায়েল একটা যুদ্ধ বাধার সম্ভাবনা আছে বা বাঁধতে পারে? অবশ্যই উত্তর জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।